রেজওয়ানা কি করেছিলেন, পরিবেশের নামে সাদা পাথর চুরি করতে দিলেন, তারপরে উনি জগ গ্লাস সবার টেবিলে টেবিলে দিয়ে দিলেন, পলিথিনের ব্যাগ বন্ধ করে দিয়ে উনি কি জানি ব্যাগ বিভিন্ন জায়গায় চালু করে দেওয়ার কথা বললেন, কোথায় সেটা কিছু হয় নাই। হর্ন বন্ধ করবেন বলে একটা মারাত্মক অবস্থা তৈরি করেছিলেন, কিন্তু হর্নের শব্দের চেয়ে উনি নিজে জোরে কথা বলতেন। তারপরে উনি ভেকুর উপরে লাল গালিচা বিছিয়ে 7 জন না 8 জন উঠে মাটি কাটতে গিয়েছিলেন, ভেকু উপদেষ্টা হয়েছিলেন। তো একটা সরকারের জন্য আমার মনে হয় যখন প্রশংসা আসে সেটা তারা খুব উপভোগ করে, সমালোচনাটাও, বিশেষত এই যে চুক্তিটা সম্বন্ধে বিতর্ক তৈরি হয়েছে, সে চুক্তি সম্বন্ধেও তাদেরকে একটা আমার মনে হয় খোলসা করে বলা উচিত যে কোন প্রেক্ষাপটে কোন অবস্থায় এটা হয়েছে এবং এটা কতটা দেশের স্বার্থ উদ্ধার করার জন্য প্রয়োজনীয়। হ্যাঁ, আমি একটা কথা জানি যে আপনি আমেরিকাকে বাদ দিয়ে মানে যে কোনো সরকার সেটি যাতে আবার নির্বাচিত সরকার হয়, সেই সরকারের পক্ষে খুব কঠিন। বর্তমানে আমাদের সঙ্গে আমেরিকার যত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেই বিষয়গুলোকে যদি মাথায় রেখে চলতে হয় তো মানে অনেক দেশই হয়তো চ্যালেঞ্জ করবে, অনেক দেশই হয়তো, কিন্তু আমাদের দেশ কতটা তৈরি? এখন একটা নির্বাচিত সরকার আছে, হয়তো দিন যত যাবে এই সরকার নানান আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ভূমিকার প্রেক্ষিতে তারা অনেক হয়তো নতুন নতুন সিদ্ধান্ত নিবে, কিন্তু অতীতে যে ঘটনাগুলো গেছে, যেটা ক্যাবিনেট মানে কিচেন ক্যাবিনেটের কথা বললেন, সেই নিয়ে এখন যেসব কথাবার্তাগুলো আসছে এগুলো বল হরিবল। জনাব আব্দুল নূর তুষার, যেমনটি বলছিলাম, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে গঠিত একটি অন্তর্বর্তীকালীন সরকার কেন আসলে কিচেন ক্যাবিনেটের মতো গোষ্ঠীর কবলে পড়ল? জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্টতার কথা যদি চিন্তা করেন তাহলে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একাধিক ব্যক্তির আসলে জুলাই অভ্যুত্থানের সময় কি ভূমিকা ছিল আমরা কিন্তু জানি না। তারা এর আগেও কি শেখ হাসিনা সরকারের কোনো সমালোচনা করতেন কিংবা কোনো ধরনের বিপ্লবী পদক্ষেপ নিয়েছিলেন, এরকম লোক কি ওই ক্যাবিনেটে ছিল খুব বেশি? আমার তো মনে হয় না, অল্প কয়েকজন। আসিফ নজরুল, মূলত রেজওয়ানার স্বামী অপহৃত হয়েছিল, সেই কারণে তিনি একটু বিরোধী চেহারায় ছিলেন, কিন্তু তাকে কিন্তু আমরা খুব উচ্চবাচ্য করতে দেখি নাই। এরকম অন্য যারা ছিলেন, আদিলুর রহমান খান খুবই সক্রিয় ছিলেন, আসিফ নজরুল সক্রিয় ছিলেন, 3 যে তরুণ উপদেষ্টা তারা সক্রিয় ছিলেন, কিন্তু তাই বলে ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেউদ্দিন সাহেব তারা কি জুলাই অভ্যুত্থানের পক্ষে কোথাও বক্তৃতা বিবৃতি দিয়েছিলেন, কোনো সভা সমিতিতে গিয়েছিলেন? এই সরকারটি আসলে কোনো স্পিরিটে গঠিত হয় নাই। এই সরকারটা গঠিত হয়েছিল ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে, এবং এই কথাটা তৌহিদ সাহেব বলেছেন, আমার কথা না। আমি তৌহিদ সাহেবকে সমর্থন করলাম, কারণ আমরা দেখেছি যে ডক্টর ইউনূস তার মতামত চাপিয়ে দেওয়ার জন্য 7 জনের সদস্যের একটি লাঠিয়াল বাহিনী তৈরি করেছিলেন, যে বাহিনী আগে মিটিং করতো, তারপর অন্যদের উপরে সেই সিদ্ধান্ত চাপিয়ে দিত। কারণ ডক্টর ইউনূস তার কোনো সিদ্ধান্ত বিরোধিতা কিংবা তর্কের মুখে যাক এটা পছন্দ করেন না, এবং সেই কারণে উনি নিজেই আসলে কিচেন ক্যাবিনেটটা তৈরি করেছিলেন। প্রধান উপদেষ্টা না চাইলে একটা কিচেন ক্যাবিনেট হইতে পারে না। কিন্তু কিচেন ক্যাবিনেট কি আমাদের রাজনৈতিক বাস্তবতা? কিচেন ক্যাবিনেট আমাদের রাজনৈতিক বাস্তবতা না। কিছু মানুষ প্রভাবশালী বেশি থাকে, এটা তো হতেই হবে। একটা মন্ত্রিসভা যদি তৈরি হয়, ধরেন এখনকার বিএনপি মন্ত্রিসভা যারা সিনিয়র মন্ত্রী অনেক, আমির খসরু মাহমুদ চৌধুরী কিংবা ধরেন সালাউদ্দিন সাহেব, এরকম সিনিয়রদের তো একটা বয়সের কারণে একটা ভূমিকা থাকে, তারা পরামর্শকের ভূমিকায় থাকেন। আর যারা ধরেন জুনিয়র তারা এইসব ক্ষেত্রে পরামর্শ নেন, কিন্তু ভোটাভুটির সময় তারা কিন্তু ভোটাভুটি করতে পারেন, মতামত দিতে পারেন। কিন্তু ইউনূস সাহেব সেটা অ্যালাউ করেন না। উনি আগে 7 জনকে রেডি করতেন, সেই 7 জন গিয়ে বাকিদেরকে এই সিদ্ধান্তগুলি চাপিয়ে দিত অথবা তাদেরকে প্রভাবিত করত। অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসলে কিচেন ক্যাবিনেট গড়ে ওঠার পেছনে রাজনৈতিক মনস্তত্ত্বটা কি কাজ করে? কোনো রাজনৈতিক মনস্তত্ত্ব না। অরাজনৈতিক সরকার অনেকগুলি কাজ করবেন, যে কাজগুলি জনগণের যে সিদ্ধান্ত বা জনগণের মতামতকে উপেক্ষা করে করবেন। এই উপেক্ষা করার জন্যই তারা এই কিচেন ক্যাবিনেট তৈরি করেছিলেন, যাতে সিদ্ধান্তগুলি অন্যদের উপর চাপিয়ে দেওয়া যায়। জনগণ মনে করে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আসলে সিদ্ধান্ত নিয়েছেন কিচেনের কিছু কর্মী, সহকর্মী এবং কিচেনের যিনি প্রধান তারা মিলে। এবং ওই কিচেনে যারা অতিথি এসেছিলেন, কিছু আলী রিয়াজ সাহেব, তারপরে অন্যান্য যারা এসেছিলেন, এরাও আর এর মধ্যে যুক্ত হতেন। বাইরের কিছু রাজনীতিবিদও ছিলেন, কিছু লোক ছিলেন যারা সরকারের সরাসরি সংশ্লিষ্ট না, কিন্তু তারা সরকারের উপর প্রভাব বিস্তার করতে পারেন। এবং এই কথাগুলি কিন্তু তখন আলোচিত হয়েছে যে কারা ডিপ স্টেট, কারা কিচেন ক্যাবিনেট, কিংবা কারা সরকারকে সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করে অথবা প্রভাবিত করে। এবং এই ঘটনাটা এখন প্রকাশিত হয়ে যাচ্ছে এই কারণে যে ওই সময় যারা কিচেনে ঢুকতে পারেন নাই
তারা এখন কিচেনের খবর সবাইকে বলে দিচ্ছেন। এবং এইটা কারণেই প্রথমে সাখাওয়াত সাহেব বলেছেন, তারপরে আসিফ বলেছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারপরে তৌহিদ হোসেন সাহেব বলেছেন, ফরিদা আপা উনিও একটা ইঙ্গিত দিয়েছিলেন যে বীজ নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে, আমেরিকার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, অনেক কিছু ওনারা জানতেন না, এরকম তারা বলেছেন। আসিফ নজরুল বলেছেন কিচেন ক্যাবিনেটে তিনি নাকি ডাক পাইতেন না, তাকে ডাকে নাই, এটা উনি বলেছেন। আমি যদিও মনে করি ওনার মতো একজন প্রভাবশালী লোককে না ডাকার কোনো কারণ থাকতে পারে না। আর নাহিদ তো আগেই পদত্যাগ করেছিলেন, কিচেনে যদি ডাক পেতেনও পরে তিনি কিচেন থেকে নিজেই বেরিয়ে গিয়েছিলেন। আর মাহফুজ তো বহু বিরোধিতা ওই সময়ও করেছেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজে কিন্তু তিনি তার উষ্মা প্রকাশ করেছেন এবং পরে তো এখন প্রকাশ্যে উষ্মা প্রকাশ করছেন। তা আমার কাছে মনে হয় যে এই পুরো ব্যাপারটা ঘটানো হয়েছিল কিছু বিশেষ স্বার্থ, গোষ্ঠী স্বার্থ এবং বিদেশি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য। যদি কিচেন ক্যাবিনেটে সক্রিয় হয়ে থাকে, আমরা তো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দিয়ে অনেক সমালোচনা শুনেছি এবং বলা হয়ে থাকে তাদের সক্ষমতার ঘাটতিও রয়েছে, কিন্তু বিষয়টি কি এমন যে তাদের কাজ করার সুযোগই দেওয়া হয়নি? না, কাজ করার সুযোগ দেওয়া হয়নি ব্যাপারটা সেরকম না, তাদের সক্ষমতার ঘাটতি ছিল। একাধিক উপদেষ্টা ছিলেন যাদের আসলে বাইরে থেকে বোঝা যেত যে তাদের আসলে সক্ষমতা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার কি সক্ষমতা ছিল আসলে? আপনি বলেন। উনি পাশে দাঁড় করিয়ে রেখেছেন যাদেরকে, তারা তাকে দাঁড় করিয়ে রেখে পদত্যাগ করার কথা বলছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে বলছে এই লোকের পদত্যাগ চাই 48 ঘন্টার মধ্যে, তাই না? আর উনি মাথা নাড়ছেন, এটা কি সক্ষমতা? তারপর ওনাকে প্রশ্ন করলে উনি চাল ডাল তেল নুন লবণ টমেটো গাজর শসা মূলা এইসবের উত্তর দিতেন, তো সেটা কি সক্ষমতা? আরেকজন তো ছিলেন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা, উনি যে কত বড় ব্যর্থ অথর্ব সেটা তো শুরুর থেকে প্রমাণিত। উনি একটা ডিজি নিয়োগ দিয়ে ডিজিটাকে আসনে বসাতে পারেন নাই, ডিজি ওনার সাথে সাথে কিছুদিন ঘুরতো, তারপর ওই ডিজি বাদ হয়ে গেছে। আর তারপর উনি নিজের কিছু ভৃত্য নিয়োগ দিয়েছিলেন, তারা দুর্নীতি করত। তার সময় স্বাস্থ্য বিভাগে প্রচুর দুর্নীতি হয়েছে, দলীয়করণ হয়েছে, অযোগ্য অপদার্থদেরকে ক্ষেত্র বিশেষে প্রমোশন দেওয়া হয়েছে, দায়িত্বে বসিয়ে দেওয়া হয়েছে, মানে হেন কাজ নাই হয় নাই। কিন্তু এই ভদ্রমহিলা স্বাস্থ্য নিয়ে কিচ্ছু বুঝেন না যে সেটার প্রমাণ তো এখন হচ্ছে। HPNSP বাতিল করা, তারপরে টিকা দানে অবহেলা করা এবং স্বাস্থ্য ব্যবস্থায় নানান ধরনের ত্রুটি বিচ্যুতি তৈরি করা, এগুলো তিনি করেছেন। আর নিজে সরকারি পয়সায় হোক বা বেসরকারি পয়সা হোক জানি না, উনি চিকিৎসা নিতেন আর উপস্থিত থাকতেন না ঠিক মতো মন্ত্রণালয়ে। আর আরেকটি বিষয় যেটা ঘটেছে সেটা আপনি দেখেছেন, মাইলস্টোনে অগ্নিকাণ্ড হয়েছে, উনি দেখতে যান নাই। ওনার কোনো জুলাই যোদ্ধাদের চিকিৎসার বিষয়ে যখন কথা হয়েছে, সেই চিকিৎসার যে ব্যর্থতা সেটার দাবিতে এনসিপি তার পদত্যাগ চেয়েছিল। তারপরে দেখেন রিজওয়ানা কি করেছিলেন, পরিবেশের নামে সাদা পাথর চুরি করতে দিলেন, তারপরে উনি জগ গ্লাস সবার টেবিলে টেবিলে দিয়ে দিলেন, পলিথিনের ব্যাগ বন্ধ করে দিয়ে উনি কি জানি ব্যাগ বিভিন্ন জায়গায় চালু করে দেওয়ার কথা বললেন, কোথায় সেটা কিছু হয় নাই। হর্ন বন্ধ করবেন বলে একটা মারাত্মক অবস্থা তৈরি করেছিলেন, কিন্তু হর্নের শব্দের চেয়ে উনি নিজে জোরে কথা বলতেন। তারপরে উনি ভেকুর উপরে লাল গালিচা বিছিয়ে 7 জন না 8 জন উঠে মাটি কাটতে গিয়েছিলেন, ভেকু উপদেষ্টা হয়েছিলেন, তো ওনার অবস্থা দেখেন। তারপরে আপনি দেখেন তথ্য উপদেষ্টা ছিলেন মাহফুজ, ওই সময় তথ্যের কি অবস্থা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন। তারপরে আইন উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল, উনি অবশ্যই যোগ্য মানুষ, কিন্তু ওনার সময় এত ভুয়া মামলা হয়েছে, হাজার হাজার নিরপরাধ লোককে জেলখানায় ঢোকানো হয়েছে, সেটা তো নিশ্চয়ই ওনার একটা ব্যর্থতা। তাছাড়া উনি যে একটা কথা বলতেন এক সময়, 26 লক্ষ ভারতীয় এখানে কাজ করে, 26,000 ভারতীয় তো আমরা পরে দেখলাম না যে ওনারা বের করে দিলেন কিংবা চাকরিচ্যুত হলো, এটা তো আমরা দেখি নাই। তারপরে ফরিদা আপা নিজে সারা জীবন বীজতলা বানিয়ে বীজ সংরক্ষণের কথা বলে বিদেশি বীজ আনার যে অবস্থা তৈরি করার যে সরকার, সেই সরকারের উনি অংশ হয়ে বসে থাকলেন। তারপরে তৌহিদ সাহেব তো বলেছেনই যে কোনো কাজের সুযোগ পেতেন না, ডাকতো না তাকে। সাখাওয়াত সাহেব তো বলেছেন একাধিকবার পদত্যাগের কথা ভেবেছেন, তৌহিদ সাহেবও বলেছেন। তো আর আসিফ সজীব ভুইয়া সে তো বলেছে ডিপ স্টেট তাদেরকে নাকি আরো ক্ষমতায় রাখতে চেয়েছিল। তার মানে এই সরকার এক ধরনের অগণতান্ত্রিক সরকার ছিল। এই সরকারের মধ্যে যদি ডিপ স্টেট কিচেন ক্যাবিনেট থাকে আর তারা যদি বলে যে চাইলে পরে তোমাদেরকে ক্ষমতায় রেখে দিব আরো 5 বছর, তার মানে তাদের মাথার মধ্যে অগণতান্ত্রিক মানসিকতা ছিল। অগণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা সরকার কি আসলে জুলাই স্পিরিটে তৈরি করা সরকার হতে পারে? কিন্তু উপদেষ্টা পরিষদের যে সমন্বয়হীনতা এবং ব্যর্থতাগুলো আপনি তুলে ধরলেন, তাহলে কি কিচেন ক্যাবিনেট অপরিহার্য হয়ে উঠেছিল কি না? হয়ে উঠেছিল, কারণ ব্যর্থদেরই এটা লাগে, ব্যর্থদেরকে সব সিদ্ধান্ত চাপিয়ে দিতে হয়, একজনের উপর আরেকজনকে নিয়ন্ত্রণ করতে হয় অন্যদেরকে, এবং এক ধরনের একনায়কতান্ত্রিকতা চালু করতে হয়। এই একই অবস্থা তো শেখ হাসিনার শাসনামলেও ছিল। কিছু প্রভাবশালী মন্ত্রী ছিলেন, তার কিছু বশংবদ তোষামতকারী ছিলেন, তারা নিয়ন্ত্রণ করতো পুরো সরকারকে। দল কোথায় ছিল? আওয়ামী লীগ। যে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে চেয়েছেন, যে অন্তর্বর্তী সরকার সংস্কারের স্বপ্ন দেখিয়েছেন, জুলাই সনদ তৈরি করেছেন, সেখানে যদি স্বচ্ছতা জবাবদিহিতার ঘাটতি থাকে, জনগণ আস্থা রাখবে কি? জনাব শামসুজ্জামান দুদু, নিশ্চয়ই আপনি অবগত আছেন বর্তমান সময়ে কিচেন ক্যাবিনেট রাজনীতিতে বেশ
বিষয়টি নিয়ে আমরা জোরে সোরে আলোচনা শুনতে পাচ্ছি এবং সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ফাঁস করেছেন এক চাঞ্চল্যকর তথ্য। তিনি জানিয়েছেন মাত্র 7 সদস্যের একটি গ্রুপ অন্তর্বর্তী সরকারকে নিয়ন্ত্রণ করত, যাদের কিচেন ক্যাবিনেট বলা হয়। আপনারা তো শুরু থেকে বলে এসেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রতি আপনাদের পূর্ণ সমর্থন ছিল, সব রাজনৈতিক দলই বলেছে, কিন্তু কিচেন ক্যাবিনেট সম্পর্কে আপনারা অবগত ছিলেন কি? না, প্রশ্ন ওঠে না। এটা তাদের যারা উপদেষ্টা ছিলেন, মানে ওই সরকারের অনেকেই এখন প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলছেন কিচেন ক্যাবিনেটে তারা ছিলেন না, কখনো ডাকও পাননি তারা। তো স্বাভাবিক কারণে কিচেন ক্যাবিনেটের যেসব ভূমিকা, অর্থাৎ ওই সরকারের যে বিষয়গুলো বিতর্কিত প্রসঙ্গ, তার ভিতরে সবথেকে বড় জিনিস হচ্ছে 2 দিন আগে মানে এই সরকারের একটা রেগুলার গভর্নমেন্ট আসলে, ইলেক্টেড গভর্নমেন্ট আসলে একটা আন্তর্জাতিক যে চুক্তি হওয়ার কথা, সেই চুক্তিটা তিনি তড়িঘড়ি করে করছে বলে অনেকে মনে করে, এবং এখন এই চুক্তির কেউ দায় নিতে চাচ্ছে না। মানে এই চুক্তি নিয়ে যত কথাবার্তা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, যারা কিচেন ক্যাবিনেটে ছিলেন না বলে দাবি করছেন যে এটা তারা জানতেন না এই চুক্তির ব্যাপারে। সাবেক পররাষ্ট্র উপদেষ্টাও কিন্তু এমনটি দাবি করেছেন। তিনি বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাইপাস করে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করা হয়েছে। তো একটা সরকারের জন্য আমার মনে হয় যখন প্রশংসা আসে সেটা তারা খুব উপভোগ করে। সমালোচনাটাও, বিশেষত এই যে চুক্তিটা সম্বন্ধে বিতর্ক তৈরি হয়েছে, সে চুক্তি সম্বন্ধেও তাদেরকে একটা, আমার মনে হয়, খোলসা করে বলা উচিত যে কোন প্রেক্ষাপটে কোন অবস্থায় এটা হয়েছে এবং এটা কতটা দেশের স্বার্থ উদ্ধার করার জন্য প্রয়োজনীয়। হ্যাঁ, আমি একটা কথা জানি যে আপনি আমেরিকাকে বাদ দিয়ে, মানে যে কোনো সরকার, সেটি যাতে আবার নির্বাচিত সরকার হয়, সেই সরকারের পক্ষে খুব কঠিন। বর্তমানে আমাদের সঙ্গে আমেরিকার যত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, সেই বিষয়গুলোকে যদি মাথায় রেখে চলতে হয়, তো মানে অনেক দেশই হয়তো চ্যালেঞ্জ করবে, অনেক দেশই হয়তো, কিন্তু আমাদের দেশ কতটা তৈরি? এখন একটা নির্বাচিত সরকার আছে, হয়তো দিন যত যাবে এই সরকার নানান আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের ভূমিকার প্রেক্ষিতে তারা অনেক হয়তো নতুন নতুন সিদ্ধান্ত নিবে। কিন্তু অতীতে যে ঘটনাগুলো গেছে, যেটা ক্যাবিনেট মানে কিচেন ক্যাবিনেটের কথা বললেন, সেই নিয়ে এখন যেসব কথাবার্তাগুলো আসছে, এগুলো বল হরিবল কাণ্ড। কারণ এটা আজ সম্ভব এই কারণে বলি যে এই অন্তর্বর্তী সরকার, মানে 24শে গণঅভ্যুত্থানের আগেও একটা গণঅভ্যুত্থান আমরা দেখেছি, সেটা 90-এর গণঅভ্যুত্থান। তখন আমরা ছাত্র নেতা হিসেবে সরাসরি সেই ঘটনার সঙ্গে আমরা যুক্ত ছিলাম। আমরা শুরু করেছিলাম, আমাদের পরবর্তী যারা এসেছিল তারা এটা শেষ করেছে। তো এই 90-এর গণঅভ্যুত্থানে একটা লক্ষণীয় বিষয় আপনাকে বলি, জাস্টিস শাহাবুদ্দিন কিন্তু শর্তাধীনে তিনি তখন দায়িত্ব নিয়েছিলেন যে তিনি কাজ শেষ করে, অর্থাৎ নির্বাচন করে, আবার তিনি তার পূর্বের প্রধান বিচারপতির দায়িত্বে ফিরে যাবেন। সব দল যখন এটা মেনে নেয় তখন তিনি দায়িত্ব নিয়েছিলেন, এবং এটা স্মরণযোগ্য এবং অবশ্যই ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা। তিনি 90 দিনের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করেছিলেন। অন্য রেগুলার কাজ তিনি করেছেন, কিন্তু 90 দিনের ভিতরে কাজ শেষ করে নির্বাচিত সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করে তিনি তার পূর্বের জায়গায় ফিরে গেছিলেন। 18 মাসের সরকার হবে, মানে ওই ঘটনা আমরা এই যে টেনে নিয়ে গেলাম, এর ভিতরে আপনি অসংখ্য ঘটনা পাবেন যে এই ক্যাবিনেটে প্রধান উপদেষ্টা সহ কেউ কেউ তাদের নিজস্ব কর্মসূচি, মানে রাষ্ট্রীয়ভাবে সপক্ষে না যান। যেমন প্রধান উপদেষ্টার ক্ষেত্রে আপনি একটা কথা বলি, 650 কোটি টাকার একটা ব্যাপার, মানে কর সংক্রান্ত, যেটা রাষ্ট্রীয় ব্যাপার, সেটি তিনি মাফ করাই নিছেন। তিনি যখন প্রধান উপদেষ্টা, তিনি মানে এই কথা বললে হয়তো সেই সময় আমরা এই সরকারকে সমর্থন করছি কোন কারণে? করছি যাতে দ্রুত নির্বাচন করা সম্ভব হয়। না হলে পরে তাদের যে অনুভূতি, কিছুক্ষণ আগে আমরা অফলাইনে আলোচনা করছিলাম না, যে তিনি কিন্তু একসময় বলেই বসছিলেন যে মানুষ তো চায় আমি 50 বছর থাকি, বয়স তার 84 থেকে 85। তিনি এটাও মাথার ভিতরে আছে, আরো 50 বছর মানুষ চাচ্ছে। সেখানে নিজের পক্ষে
10 বছর থাকবেন, মানে সেটি কোন জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো প্রচেষ্টা ছিল কি? না, এই কথাগুলো মানে একজন প্রধান উপদেষ্টা থাকাকালে তিনি এটা বলেছিলেন। তো এই ধরনের দীর্ঘায়িত হতে পারে এই বিবেচনায় এমন অনেক ঘটনা আমরা তখন মেনে নিয়েছিলাম, মানে বিএনপির পক্ষ থেকে, যাতে অযৌক্তিক কিছু ঘটনাও মানতে বাধ্য করা হয়েছে যে তাড়াতাড়ি যেন নির্বাচনটা আসে। এটি ওই যে জুলাই সনদ, এটা ওটা যেগুলো সাংবিধানিক বিষয়, সেটা তো সংবিধান পার্লামেন্ট ছাড়া করা কোনো সুযোগ নেই, কিন্তু তারপরেও তারা কিন্তু অটোমেটিক এই কাজগুলো হয়ে যাবে, অটোমেটিক কোনোদিন কোনো কাজ হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে নির্বাচনের স্বার্থে অনেক অন্যায্য দাবি আপনারা মেনে নিয়েছিলেন সেই সময়? অন্যায্য মানে যেটা গ্রহণযোগ্য না, সরকার আসলে তো সেগুলো আমরা বাদ দিতে পারবো। এখন যেমন 3 মাসের পেরিয়েছে, অনেক বিবেচনা পার্লামেন্টে এখন সিদ্ধান্ত নিতে পারবে, তখন তো পার্লামেন্ট ছিল না। পার্লামেন্টে সিদ্ধান্ত নিতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ, অতীতে যেগুলো আছে। সেটা আমার মনে হয় একটা সেশন তো হয়েছে সবেমাত্র এই 3 মাসে, আরও সেশন হবে এবং 57 মাস বাকি আছে, অর্থাৎ 5 বছরে 3 মাস গেছে। তো সেই বিবেচনায় আমার কাছে মনে হয়েছে ওই সময় যে সব ঘটনাগুলো হয়তো এখন যেটা আলোচনা হচ্ছে, একটা মুহূর্তে সেই ঘটনা পার্লামেন্টে আসতে পারে। এবং আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে এক ধরনের ব্লেম গেম চলছে এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান যেমনটি জানালেন যে এই চুক্তির বিষয়ে বিএনপি জামায়াত সবাই জানতেন এবং তাদের সায়ও ছিল। এবং সম্প্রতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক উপদেষ্টা, তিনিও কিন্তু বলেছেন যে বিএনপির পরামর্শে নির্বাচনের 3 দিন আগে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই চুক্তিটি সম্পূর্ণ করেছেন। বিএনপি কোনো পরামর্শ দিছে এটা আমার জানা নাই। 1 নম্বর, একটু আগে আমি বললাম যে বিএনপির মুখ্য বিষয় ছিল যত স্বল্প সময়ের মধ্যে একটি নির্বাচনে জাতিকে নিয়ে যাওয়া এবং জাতির ম্যান্ডেট নিয়ে একটি সরকার, নির্বাচিত সরকার গঠন করা। তো যারা এই বিষয়টা ওই যে মানে 2-3 দিনের ভিতরে যে চুক্তির কথাটা আসছে বিএনপির পরামর্শে, তাহলে বিএনপির পরামর্শ যে নির্বাচন দ্রুত করার কথা বিএনপি বারবার মানে শুরু থেকে বলে আসছে, সেই পরামর্শটা কানে যায় নাই, খালি গেছে আছে চুক্তির প্রসঙ্গে। সেই জন্য আমি বলবো যে এই বিষয়টি এখনো পর্যন্ত পুরোপুরিভাবে ক্লিয়ার না, হয়তো সামনে আরও পরিষ্কার হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুজ্জামান দুদু। ডাক্তার আব্দুল তুষার, যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে এত আমরা জলঘোলা করতে কেন দেখছি? এই বিষয়গুলো আসলে স্পষ্ট কেন করা হচ্ছে না? যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বিষয়টা আসলে জল ঘোলা করা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি প্রকৃত অর্থে অনেকগুলি শর্তের সমাহার, যে শর্তগুলি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য ক্ষেত্র বিশেষে অপমানজনক। যেমন আমি কি কিনবো, আমি কোথা থেকে কিনবো, আমি আমার অন্য দেশের সঙ্গে আমার বাণিজ্যিক সম্পর্ক কি হবে, সেটা শর্ত আরেকটা চুক্তির মধ্যে থাকতে পারে না। এটা কখনো হয়, ধরেন আপনার সঙ্গে আমার চুক্তি হচ্ছে যে আপনি আমার কাছ থেকে একটা সেলফোন কিনবেন, কিন্তু আমি আপনাকে বলে দিলাম যে আপনি ভবিষ্যতে এই সেলফোনের চার্জার কিনতে গেলে আমাকে জিজ্ঞেস করে কিনবেন। তো এটা তো আমি আপনাকে বলতে পারি না। আমি বলতে পারি যে আমার চার্জারটা ভালো, আপনি চাইলে আমারটা নিতে পারেন, কিন্তু আমি এটা বলতে পারি না আপনাকে। ঠিক সেরকম আমি ধরেন সেলফোনের সাথে সম্পৃক্ত চার্জার না, আমি আপনাকে শর্ত দিলাম আপনি আমার কাছ থেকে সেলফোন কিনতে গেলে আপনার জুতা, মোজা, জামা এগুলো কেনার আগে আমাকে জিজ্ঞেস করতে হবে। এমন শতাধিক শর্ত রয়েছে। এখন এরকম শর্ত রয়েছে ওইখানে যে আমরা অন্য দেশের সঙ্গে লাভজনক বাণিজ্য চুক্তি করতে গেলে আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করতে হবে। তো এইরকম শর্তাধীন একটি বাণিজ্য চুক্তি কিভাবে তারা স্বাক্ষর করলেন, এটা তো অবশ্যই প্রশ্নের সম্মুখীন হবে। এবং এইটা নিয়ে তারা কোনো বক্তব্য দেন নাই পরিষ্কার করে, তারা বলেন নাই যে এই চুক্তিটা কিভাবে তারা গ্রন্থনা করলেন, এই চুক্তিটা নিয়ে কাদের সঙ্গে আলোচনা হলো, আমাদের পক্ষে কারা ছিল, যুক্তরাষ্ট্রের পক্ষে কারা ছিলেন, কিভাবে এই চুক্তির মুসাবিদা করা হলো, এই চুক্তিটা সই করার আগে সকল উপদেষ্টা জানতেন কিনা। কেননা বাংলাদেশের নিয়ম অনুযায়ী মন্ত্রিসভার সদস্যদেরকে চুক্তি জানতে হয়, চুক্তি মন্ত্রিসভায় পেশ করতে হয়, এবং শুধু তাই না, পরে সংসদকেও জানাতে হয়। তো ধরে নিচ্ছে সংসদ তখন ছিল না, কিন্তু এই চুক্তিতে মন্ত্রিসভার সবার জানার কথা ছিল, অথচ অনেক উপদেষ্টা এখন বলছেন তারা কিছুই জানতেন না। তার মানে হচ্ছে এটা যে শুধু জনগণের কাছে লুকানো হয়েছে তা না, জনগণ যাদের উপরে বিশ্বাস করেছিল সেই উপদেষ্টাদের পর্যন্ত সবাইকে তারা জানতে দেন নাই। তো এত লুকোছাপা করে একটা চুক্তি কেন করতে হবে? অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো এটার জন্য একটা ব্যাখ্যা দিতে হবে। উনি এসে না কত কথা বলেছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া না বলেছিল বাংলাদেশের সব চুক্তি হচ্ছে আধিপত্যবাদের চুক্তি, সেগুলি 22টা 24টা চুক্তি তারা বাতিল করে দেবেন, হ্যান করবেন, ত্যান করবেন। উল্টা তারা যে চুক্তিটা করলেন তাহলে সেটা হওয়ার তো কথা দেশের সর্বশ্রেষ্ঠ চুক্তি,
এই চুক্তিটাকে দেশের সর্বশ্রেষ্ঠ চুক্তি, এই জবাব তো তাদেরকে দিতে হবে। তারা অন্তর্বর্তী সরকার, তারা ভোটে আসেন নাই, এর মানে তো এই না যে তারা জনগণের কাছে জবাবদিহির ঊর্ধ্বে। এবং এগুলো তারা করবেন বলে আপনি দেখবেন যে তারা ইনডেমনিটি চাচ্ছিলেন, আমাদেরকে কিছু বলা যাবে না, আমাদেরকে নিয়ে কোর্টে যাওয়া যাবে না, আমরা যেসব আইন বানাচ্ছি এগুলো নিয়ে কোর্টে যাওয়া যাবে না, সংবিধান সংস্কার করবেন সেই আইনগুলি নিয়ে কখনো কেউ কোর্টে চ্যালেঞ্জ করতে পারবে না, এরকম তারা কোর্টকে পর্যন্ত অবজ্ঞা করেছেন। এই একই লোকেরা সংস্কার করার সময় বলছেন কোর্টকে শক্তিশালী করতে হবে, অথচ নিজেদের বেলায় বলছেন কোর্টে যাওয়া যাবে না। মানে এত স্ববিরোধী, এত নগ্ন পক্ষপাতমূলক স্বৈরতান্ত্রিক একটি অন্তর্বর্তী সরকার। এবং এরা নিজেরাও বিষয় কিন্তু স্বৈরতান্ত্রিক বিগত ছিলেন। সময় আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলেছে। হ্যাঁ, করেছে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের সবকিছুর ম্যান্ডেট আছে, আসলেই কি তাই? না, ছিল না তাদের ম্যান্ডেট, এবং তারা সবচেয়ে বেশি বুলি করতে শুরু করেছিল জাতীয়তাবাদী দলকে। কারণ তারা ধরে নিয়েছিল যে আওয়ামী লীগ চলে গিয়েছে, সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল, তারা ক্ষমতায় যাবে। তাদের প্রথমে চেষ্টা ছিল যে বিএনপিকে ঠেকাও, এবং বিএনপিকে ঠেকা দিকে তারা কি করতেন আপনি দেখবেন, তাদেরকে প্রথমে চাঁদাবাজ এটা সেটা ট্যাগিং করলো, তারপরে কি করলো, বিএনপি 3 মাসের মধ্যে কেন নির্বাচন চেয়েছে সেই জন্য তাদেরকে আক্রমণ করতে শুরু করলো। বিএনপির প্রধান ব্যক্তিদের নামে জঘন্য স্লোগান দেওয়া হলো ছাত্রদেরকে দিয়ে, তাই না? যারা এই জঘন্য স্লোগানগুলি দিত তাদেরকে আবার মানে মহাবীর হিসেবে ঘোষণা করতে শুরু করলো। তারপরে মব তৈরি করলো, এবং মবের মাধ্যমে আসলে পলিটিশিয়ানদেরকে এক ধরনের ভীতি প্রদর্শন করা, যে তোমরা যদি কোনো কথা বলো তাহলে তোমাদের বাড়িতে মব পাঠাবো, পাঠিয়ে কিন্তু তোমাদেরকে শায়েস্তা করবো। মুসলিনীর মতো শাসন এটা। এবং মানে আপনি এক স্বৈরতন্ত্র পার হয়ে যে একটা অন্তর্বর্তী স্বৈরতন্ত্র যে আসতে পারে, এটা কিন্তু আমরা কখনো কল্পনা করি নাই। কিন্তু যে প্রশ্নটি আমি আগের অংশে আনিস আলমগীর রেখেছিলাম, এসে কথা বলবেন, উনি একদিকে বলছেন যে আপনারা মন খুলে সমালোচনা করবেন, মন খুলে সমালোচনা করলে আর হাত খোলা থাকে না, হাত করা পরিয়ে তাকে জেলখানায় নিয়ে যায়। আবু আলম শহীদ খান, আনিস আলমগীর, পান্না একের পর এক কারাগারে গিয়েছেন। কিছু লোক সংবিধান নিয়ে আলোচনা করবেন, ওনারা সংবিধান নিয়ে আলোচনা করতে পারেন একটা জায়গায় বসে ঐকমত্য কমিশনে, তাহলে দেশের নাগরিকদের অধিকার নাই আরেকটা জায়গায় তারা সংবিধান নিয়ে আলাপ করবে? প্রত্যেক নাগরিকের তার সংবিধান নিয়ে আলোচনা করার অধিকার আছে। সংবিধান নিয়ে আলোচনার একটা সভা থেকে একাধিক লোককে ধরে নিয়ে গেছে, এবং সেখানে মব পাঠানো হয়েছে। মব ওইখানে গিয়ে এরকম করার পরে যারা আলোচনা করছিলেন তারা ফোন করেছে পুলিশের আশ্রয় চেয়ে, পুলিশ এসে মবকে না ধরে ওদেরকে ধরে নিয়ে সেখানে গেছে। আমার প্রশ্ন যে এগুলা কি- সংবিধান এগুলা কি সংস্কার এবং অন্তর্বর্তী রাষ্ট্র সরকারের সংস্কারের স্বৈরতন্ত্র না? কথা বলা বা স্বপ্ন দেখানো অন্তর্বর্তী সরকারের মাঝে যদি নিজেদেরই স্বচ্ছতা কিংবা জবাবদিহিতার ঘাটতি থাকে, তাহলে সেই সংস্কারে জনগণ আস্থা রাখবে কি? না, রাখবে না। এই সংস্কারের উপর আস্থা নাই। কারণ যারা গণতন্ত্রের কথা বলে নিজেদের মন্ত্রিসভার মধ্যে গণতন্ত্র রাখে না, যারা নিজেদের ঘরের মধ্যে একটা কিচেন বানায়, কিচেনকে দিয়ে দেওয়া হচ্ছে বেডরুমের উপর আধিপত্য, ড্রয়িং রুমের উপর আধিপত্য, যারা কিচেনে বসে বসে সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে কি হবে, 7টা লোক মিলে নাকি বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করতো, তো এই জায়গাতে বাংলাদেশকে নিয়ে গিয়েছিল। এটা কি তাহলে আরেক ধরনের স্বৈরতন্ত্র না? আপনি যখন শেখ হাসিনার সমালোচনা করবেন, ইউনূসেরও সমালোচনা করতে হবে, একই রকম। আসলে বাংলাদেশ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, খুব কম দেশ এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করার দাবিদার। 71 সালের মুক্তিযুদ্ধ কিন্তু যে মানুষের অধিকার, সাংবিধানিক শাসন, এইগুলোর মুখ্য বিষয়। তো স্বাভাবিক কারণে যে কোনো সময় যখন গণতন্ত্রের উপস্থিতির কথা বলা হয়, সেই সরকার দাবি করে তারা গণতান্ত্রিক, কিন্তু অথচ তারা যা কিছু পদক্ষেপ নিছে, স্বৈরতন্ত্র বলেও কম বলা হবে। কিছু কিছু দেশ বিরোধী ঘটনা সেই সময় আমরা প্রত্যক্ষ করছি। তো এখনো অনেকে বলছে যে কেউ দায় নিতে চাচ্ছে না, দায়টা আরেকজনের কাঁধে দিতে চাচ্ছে। তাহলে বুঝতে হবে যে এটি কিন্তু দায় এড়িয়ে দায় মুক্তি পাওয়া যায় কিনা সেটাও নিশ্চয়ই একটি বড় প্রশ্ন।